যাদের বয়স 17 বছর ছিল 2009 তাদের বয়স কিন্তু এখন 32 বছর। তো তখন তো তারা ভোট দিতে পারেনি। এরপরে নির্বাচনগুলিতে তারা ভোটার হয়তো হতে পেরেছে, কিন্তু ভোট দেওয়ার সুযোগ পায়নি, কারণ তখন তো ভোট দেওয়া লাগেনি, এমনি এমনি অনেক কিছু হয়ে গেছে। তো তাদের জন্য কিন্তু এটা প্রথম নির্বাচন। তো কাজে আমার ধারণা ছিল তারা সবাই হুমড়ি খেয়ে পড়বে যে এই জীবনে একটা ভোট দিতে পারা না পারা। যেমন আমি আমার নিজের অভিজ্ঞতায় বলি, আমার একটা ছোট ছেলে আছে, তার বয়স ধরেন আপনার 15-16 বছর হয়ে গেলো, প্রায় 16 বছর তার বয়স। সে সাধারণত মানে সকালে ঘুমাতে উঠতে চায় না, সে আজকে উঠছে, উঠে বসে রয়েছে আগের থেকেই, আমি যাবো ভোট দেওয়ার জন্য। আমি তুই কেমন ভোট দিবি, তুই তো ভোটার না, না তোমাদের সঙ্গে যাব। আমি কি করবি যে তুই, আমি দেখবো ভোটটা কীভাবে হয়। মানে প্রথম ভোট দেওয়ার যে একটা আনন্দ না, এটা কিন্তু আসলেই এক অন্যরকম। সে আমাদের সঙ্গে গিয়েছে, আমার ওয়াইফ দুজন গিয়েছে, তার সঙ্গে আমার ছেলেও গিয়েছে। আমি যখন ভোট দিয়ে যাই আমি একটু ভিতরে ঢুকি, অমুক করে, একটা কৌতূহল, তাই না? তো আমার ধারণা ছিল যে ওই বয়সের লোকগুলি খুব মানে হুমড়ি খেয়ে ভোট দিবে, ততটা বোধ করি হয়নি। আর ঢাকার কেন্দ্রগুলিতে ভোট তুলনামূলকভাবে একটু কম পড়বে, এটা আমার আগে ধারণা ছিল। কারণ 3 দিনে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু দেখেছি যে ঢাকার কেন্দ্রগুলো বেশ ফাঁকাই ছিল। এটা ওই কারণ যে 3 দিনের ছুটি পেয়ে না ঢাকার ভোটার কিন্তু বাড়ি চলে গেছে, বউ বাচ্চা নিয়ে বাড়ি চলে, 3 দিনের একটা ছুটি পাওয়া গেছে, যাই না বাড়ি। কিন্তু আমরা তো বলছি যে ভোট দেওয়ার জন্য জনগণ বাড়ি যাচ্ছে না, ভোট দেওয়ার জন্য যদি যে থাকে বাড়ি ফেরা, কিন্তু তার ইতিবাচক প্রভাব তো ঢাকায় পড়বে না, ঢাকায় তো নেতিবাচকই পড়বে। ভাবছি আমার দল তো জিতে যেতে পারে, ওইটাও একটা ব্যাপার আছে, ওইটার ব্যাপার। আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে ডাক্তার সাখাওয়াত শাহীন, তো আপনার পর্যবেক্ষণ একটু জেনে নেই। প্রথম কথা হলো যেটা আপনি শুরুতে 47.91% বা 48% যেটা বলছে, সেটা 2টায় ঘোষণা ছিল, তার আগে 12টায় ছিল 32.88। সেই হিসেবে ধারণা করা যায় যে ভোট কাস্টিং রেট 55 to 60 হবে। এটা খুবই রিজনেবল, বিশ্বাসযোগ্য, বাস্তবসম্মত। কেন বাস্তবসম্মত? যেই তরুণদের নিয়ে আমরা বেশি প্রত্যাশা জাগাইয়া ফেলছি যে 4.5 কোটি তরুণ ভোটার, তারা ভোট দিতে পারেনি, জীবনে প্রথমবারের মতো দিবে, এই 4.5 কোটি তরুণ ভোটারকে আমরা এক ইউনিট করে দেখছি বলে এরকম একটা ফলস ইমপ্রেশন আমরা তৈরি করেছি। বেসিক্যালি 4.5 কোটি তরুণ ভোটার কারা? এর মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন এবং আওয়ামী লীগের ফ্যামিলি রিলেটেড তরুণ আছে না, সেই তরুণরা এই 4.5 কোটির মধ্যে। বিএনপির ছাত্র দল অথবা বিএনপি পরিবারের, বিএনপি সমর্থকদের পরিবারের তরুণ আছে, রাজনৈতিক পরিবারের বা রাজনৈতিক তরুণ, জামাত ইসলাম, ছাত্র শিবির, তাদের তরুণ আছে, অন্য অন্য পলিটিক্যাল পার্টির তরুণ আছে, তারপরে হলো নির্দলীয় তরুণ। এখন এই যে রাজনীতি সচেতন এবং শিক্ষিত তরুণ, তার সংখ্যাটাও আবার দেখেন, বাংলাদেশে এসএসসি পরীক্ষা দেয় বছরে 18 থেকে 19 লাখ। তো এর আগে আরও কম ছিল। তো এবারে যদি 18 লাখ ধরেন, 5 বছরে 5-18 90 লাখ, 10 বছরে 1.80 লাখ। 4.5 কোটির মধ্যে 10 বছরে এসএসসি পাশের উপরের তরুণ হচ্ছে গিয়ে 1.80 কোটি। আরও তো 2.5 লাখের উপরে তো তরুণ আছে। সেই তরুণ কারা? ওই তরুণ হচ্ছে কৃষিজীবী তরুণ, বেকার অশিক্ষিত তরুণ, গার্মেন্টস শ্রমিকের তরুণ, দোকানে কাজ করা তরুণ, ভবঘুরে তরুণ। এই তরুণদের মধ্যে কত শতাংশ আপনি করেন? আমরা আসলে ওই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, বিশ্ববিদ্যালয়, এই আন্দোলন, এইসব তরুণদের দেখে ধারণা করে বলে মনে করে যে এরা বিশাল একটা গেম চেঞ্জার হবে নির্বাচনে। এই ফ্র্যাকশন করলে আপনি দেখবেন এইটা খুব ওই যত বড় ইম্প্যাক্ট হিসেবে আমরা দেখাচ্ছি সেটা না। দ্বিতীয় হলো নারী বলেন, অন্যান্য বলেন, সবই এরকম ফ্র্যাকশন হবে বাংলাদেশে। বাংলাদেশে কোনোটাকেই আপনি একটা ইউনিট হিসেবে দেখার সুযোগ নাই। এরপর হচ্ছে গিয়ে বাংলাদেশে ধরেন 1 কোটির উপরে প্রবাসী আছে। প্রবাস থেকে পোস্টাল ব্যালটে ভোট আসছে কত জানেন? 4,71,00,000, 5 কোটির কম, 5 লক্ষর কম, মানে 4,71,000, তার মানে 5 লক্ষর কম। প্রায় 1 কোটি প্রবাসী। তো এই 12 কোটি ভোটারের মধ্যে 1 কোটি তো ভোটই দেয় নাই ধরেন প্রবাসী। যারা এই লিস্ট হওয়ার পরে মারা গেছে তারা মাইনাস। যারা এই যে আপনি ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রের কারণে তার ভোট যে এলাকায় যেতে পারে না, আপনার বাসার গৃহ সহকারী, আপনার বাসার গার্ড, আপনার ড্রাইভার, আপনার দোকানের কর্মচারী, এরকম অনেক দেখবেন, আমি কথা বলে দেখেছি, তার ভোট গ্রামে কিন্তু যেতে পারে নাই। ফলে এইরকম দিতে পারে না। রিয়ালিটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ যদি ভালো মতো ভোট হয়, সবাই অংশগ্রহণ করে, তাইলে স্বাভাবিক ভোট কাস্টিং রেট 70-এর উপরে হয় না। যেখানেই 70-এর উপরে হয় সেটা অস্বাভাবিক। সেই বিবেচনায় আওয়ামী লীগ পন্থী কিছু ভোটার পলাতক, কিছু অনীহা আছে, তারা যাবে না। যদি 55 থেকে 60 হয় তাহলে ধরে নিতে হবে
আওয়ামী লীগপন্থী 5 থেকে 7% ভোটার ভোট দিতে যায়নি, আর বাকিটা ওই যে বিভিন্ন গ্রুপ বললাম যারা দিতে পারেনি তারা। ফলে 55 থেকে 60% হলে এটা খুব ভালো ভোট কাস্টিং রেট, জি, এবং একদম পরিষ্কার এই ডাক্তার সরকার সাখাওয়াত। যাতে এটাকে এক্সাজারেট না করে অতীতের মতো, আমরা রিয়েল ফিগারটা দেখতে চাই। নিশ্চয়ই আমরাও সেটা প্রত্যাশা করি। এ পর্যায়ে ডাক্তার জাহিদুর রহমান, আসলে আমরা যেটা বলে আসছিলাম শুরু থেকে, যে 15 বছর পর স্থবির হয়ে পড়া একটা নির্বাচনী ব্যবস্থা আবার পুনরায় চালু হওয়ার যে প্রক্রিয়াটা, এটা তো ওই যে ভোট উৎসবের মতোই হওয়ার কথা, সবার অংশগ্রহণ থাকার কথা, কিন্তু এমনটা ঘটলো কেন? আমার মনে হয় সায়ন্ত ভাই যে এক্সপ্লেনেশন দিয়েছেন খুবই ক্রেডিবল এক্সপ্লেনেশন, যেভাবে ঘটেছে। আমি এখনো মনে করি যে তরুণদের সম্পর্কে আমাদের কতগুলো মিসপারসেপশন আসলেই আছে। যেমন আমরা জেনজিকে একসময় খুব সমালোচনা করতাম, ওরা ফেসবুক চালায়, ওরা মানে খাওয়া দাওয়া হই হুল্লোড় নিয়ে ব্যস্ত থাকে, অনলাইনে বসে থাকে, দ্রুত তাদের mood swing ইত্যাদি হয়ে ইত্যাদি যায়, তারা ইত্যাদি ঘুম থেকে ইত্যাদি। দেরি করে ওদের ওঠে। পলিটিক্যাল কনসাসনেস বলে কিছু নাই, ওরা খুবই সেলফ সেন্টার্ড, একদম খুব বাজে একটা শব্দ ব্যবহার করতাম, ফার্মের মুরগি কোট অ্যান্ড কোট। কিন্তু দেখুন আমাদের সবার পারসেপশন তারা ভেঙে দিয়েছিল এই গণ অভ্যুত্থানের সময়। নট নেসেসারিলি সে চাকরি চাইতে আসছিল, একটা গ্রুপ চাকরি চাইতে আসছিল, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির একটা বিরাট অংশ জাস্ট আমার ফ্রেন্ডকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, হামলা হয়েছে, সে নেমে গেছে, ও আবার বাড়ি ফিরে গেছে। ও কিন্তু অনেকের মতো এই গণ অভ্যুত্থানের অনেকে তো ধান্দা করেছে, ওরা করেনি, চলে গেছে। সো আমাদের কিন্তু প্রথম একটা ভুল পারসেপশন ছিল, আমরা দেখলাম যে না, ওরা মারাত্মক রকম অন্যের জন্য নেমে যেতে পারে। আবার একইভাবে এখন যেহেতু তারা নেমেছে, আমরা ধরে নিলাম যে বিরাট একটা অংশ, সায়ন্তর সাথে আমি একমত যে আমরা যে মনোলিথিকভাবে দেখি সেভাবে দেখলে হবে না। আমরা ওই যে ডাকসু, তখন এই আলোচনাগুলো আমরা করতাম যে ডাকসু দিয়ে বলছে সব তরুণ জেনজি ভোট দিয়ে দেবে, না। কিন্তু এডুকেটেড আরবান মিডল ক্লাস যে তরুণ আছে, জেনজি আছে, আমার কাছে মনে হয় তাদেরও ভোট কেন্দ্রে যাওয়ার পরিমাণ তুলনামূলকভাবে কমই হয়েছে। এই কারণটা আমাদের একটু খুঁজে বের করতে হবে, এটা ফর শিওর। ওদের কাছে আমরা ঠিক মতো পৌঁছাতে পেরেছি কিনা, বা ভোট ইটসেলফ কত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে না একটা প্রোপাগ্যান্ডা বহুদিন থেকে আছে, এবং বিশেষ করে সংস্কার ইস্যুতে এটা বেশি সামনে এসছে। ভোট দিলে কি হবে, ভোট আগে হয়েছে না, এসব কতগুলো ফালতু আলাপ আমাদের এখানে আনার চেষ্টা করা হয়েছে। ফালতু শব্দটা আমি কনসিয়াসলি বলছি। পৃথিবীতে প্রচুর একাডেমিক কাজ আছে যেখানে দেখিয়েছে আপনি যদি একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন করতে পারেন রেগুলারলি, এই যে আমরা সংস্কার করছি, অসংখ্য সংস্কার হতেই থাকবে, হতে বাধ্য থাকবে। সো আমি মনে করি যে তরুণদের এই ব্যাপারগুলো আস্তে আস্তে আসলে মেসেজগুলো কনভে করা দরকার আছে। জি, এখানে আরেকটু বিষয় একটু পরিষ্কার হতে চাই যে এইমাত্র আমরা পেলাম যে ভোট কাস্ট হয়েছে 50% উপরে। তো সেক্ষেত্রে যদি হ্যাঁ ভোট 50-এর নিচে হয় কিংবা উপরে চলে যায়, তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? না, হ্যাঁ ভোট মানে হচ্ছে হ্যাঁ না, যেটা হচ্ছে মানে যত পার্সেন্ট কাস্টেড হয়েছে সেটা সমানিত গণভোটের ব্যালট আসবে। আচ্ছা, ওইটা সমান গণভোটের ব্যালট আসবে। তো এখন ওইটা যখন যত পার্সেন্ট হয়েছে সেটাই তো আবার গণভোটের জন্য 100%। তো সেখানে হ্যাঁ না যদি ভাগ করি আমরা, অনিবার্যভাবেই এটা একটা অংশ বেশি হবে, হ্যাঁ হবে বেশি বা না হবে বেশি, কিন্তু কখনোই ব্যালট তো বেশি হবে না, কারণ একই বাক্সে দুজন মানে ব্যালট তো দুটোই দিয়ে এসছে। সর্বোচ্চ কেউ একটা ফাঁকা ব্যালট দিতে পারে, না যদি নাও দেয়, কাউকে আমি শুনেছি যে সে ফাঁকা ব্যালট দিয়ে আসবে, কিন্তু কাউন্ট তো সমান হবে, ওইটা কখনো এটাকে ক্রস করবে না। ফাঁকা ব্যালটের বিষয়টা একটু মাসুদ কামাল আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই। না না, ফাঁকা হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। অনেকে যেমন ধরেন, আমি আমার কথাই বলি, আমার বলতে তো কোনো দ্বিধা নাই এখানে, এটা তো ভোট তো দিয়েই দিছি। আমি ওই হা না ভোট নিয়েছি, নিয়ে আমি দেখেছি আমার মাথা মতন ঘুরে। আমি কিন্তু ওই 84টা পয়েন্ট আমি খুব মন দিয়ে পড়ছি জুলাই সনদের। আমার কাছে মনে হয়েছে খুব চমৎকার কিছু পয়েন্ট আছে যেটা আমার ভালো লাগছে। এটা মনে করে আমি হাতে একটা সিল মেরে দিছি। তারপরে মনে হলো এর কিছু খারাপ পয়েন্টও আছে, তাহলে আমি কি করবো, ওটা মনে করে আমি আবার নাতে মেরে দিছি। আমি দুটা দিয়ে মারছি সিল। আমি খুব মানে প্ল্যান করেই মারছি যে আমি তো সবগুলিকে হা মনে করি না, আবার আমি সবগুলিকে নাও মনে করি না। আমি যদি সবগুলিকে হা মনে করি তাহলে অপছন্দের বিষয়গুলো আমাকে গ্রহণ করতে হবে, ওটা আমি করতে চাই না। আবার আমি যদি না দেই তাহলে অনেক পছন্দের জিনিস আমি গ্রহণ করতে চাই কিন্তু আমি না বলি কি হবে। তো আমি দুইটা, আমার ভোটটা নিঃসন্দেহে বাতিল হয়ে গেছে। এই ক্যাম্পেইনটা আপনি করতে পারতেন আগে। আগে কেন করবো আমি? আপনার মতো আমি অন্যকে এরকম প্রভাবিত করতে চাইনি, জি, আমি আমার অবজারভেশনে বলেছি। আপনি তো জেনে বুঝে এই কাজটি করেছেন, কিন্তু অনেকেই আছে যারা না জেনে বুঝে যদি এই কাজটি করে থাকে এবং শুনুন, এটা আমি বলি আপনাকে, জি, হানাতে বাংলাদেশের ভোটারদের 90% লোক না বুঝে করেছে। একদম 90% লোক না বুঝে করেছে, আরো বেশি হতে পারে। তারা বলেছে ভাই কি করবো, ও আচ্ছা ঠিক আছে, আমার দলের লোক বলছে দাও হা, অথবা মুরব্বীকে বলছে মুরব্বী কি করবো, দিয়ে দাও, হা দিয়ে দাও। আরেকজন বলছে না দিয়ে কি হবো, হাই তো জিতবে, হা দিয়ে দাও। এইগুলি, এই কথা, যে উত্তরগুলো আমি দিলাম, এই উত্তরগুলো উচ্চারিত হয়েছে। তো আমি মনে করি এই হা না ভোটটা আমাদের জন্য একটা ধাঁধা ছিল, আমাদের জন্য এক ব্যক্তির একটা জেদের ফসল ছিল, এটা আমি পার্সোনালি মনে করি।
এটা ঠিক হয়নি কাজটা, এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। উচিত ছিল কি জানেন, এই পুরো জুলাই সনদটা নির্বাচিত সংসদের হাতে উঠায় দেওয়া, সংসদ সদস্যরা ঠিক করতে, তারা কারণ সংসদ সদস্যরা তো জনগণের প্রতিনিধি, যারাই হোক না কেন তাদের জনগণের জনগণ তাদের ভোট দিয়ে পাঠাইছে এখানে। তো তাদের উপর যদি আপনার এতটুকু আস্থা না থাকে তাহলে দেশ চলবে কেমন করে? দেশকে সংবিধান চালাবে নাকি রে ভাই? আপনি জুলাই সনদ পাশ করাইলেন, এরা মনে করেন তাদের প্রায়োগিক জীবনে এটাকে করলো না, মান্য করলো না, আপনি ওইটা নিয়ে যাবেন, এই দেখেন সনদে লেখা আছে, আপনি কেন এটা করছেন না, জান না আপনি কাজ প্রথম ঢুকতেই পারবেন না। জি, মাসুদ কামাল, আবারও ফিরবো। ডক্টর সাখাওয়াত শান্ত, গণভোট আসলে কি একটা ধাঁধা? আপনার কাছ থেকে উত্তর নিব, তবে একটি বিরতির পরে আসছি। দর্শক দেখছেন দেশ টিভির বিশেষ আয়োজন ভোট নিয়ে উৎসব, সঙ্গে থাকুন। দেখছেন দেশ টিভির বিশেষ আয়োজন ভোট উৎসব। এ পর্যায়ে ডক্টর সাখাওয়াত শান্ত, বিরতিতে যাবার আগে আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে গণভোট কি আসলে একটি ধাঁধা কিনা? গণভোটটা বেশিরভাগের কাছেই দাদা ছিল। আমার ধারণা ওইখানে যারা এটা আলোচনা করেছেন ওদেরকে এনে আপনার নেক্সট শোতে কেউ যদি আসে, এসে তাদেরকে ওই পয়েন্টগুলো জিজ্ঞেস করেন যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এইটা রিফর্ম করা, যে এদের নিয়োগ দেওয়ার জন্য এখানে কে কে সদস্য থাকবে, কিভাবে করবে একটু বলেন তো। আমার ধারণা বেশিরভাগই সবগুলা পারবে না। তো একটা ধারণা, এখন ধরেন সংস্কার একটা হাইপ উঠছে, যেহেতু এটা মানি সংস্কার, কারো কারো দ্বিমত থাকলেও বেশিরভাগই তো মত আসছে, ওইটা একটা বিষয়। তবে মাসুদ কামাল ভাই যেরকম এই হায় এবং না দুই দিকেই দ্বন্দ্বে পড়ে দুইটাই দিচ্ছেন, ভাগ্য ভালো যে ওই মার্কার নির্বাচনে, দলীয় প্রতীকের নির্বাচনে এই দ্বন্দ্বে কেউ পড়ে নাই যে আমার ইহকালও দরকার পরকালও দরকার, তাহলে ভেস্তের টিকিট যারা বেছে ওইটাও একটা দরকার, আবার ইহকালের স্বপ্ন যারা বেশি দেখাইছে ওইখানেও দরকার। যাই হোক, এটা ইলেকশনের পরে বলছেন, ভালো হয়েছে। আগে বললে আবার ওই ধারণার বশবর্তী হইয়া ইহকাল পরকাল দুই কাল কেনার লোকের সংখ্যা বেড়ে যেত কিনা। গণভোটে যেটা হয়েছে সেটা হলো এটা একটা অস্পষ্টতা ছিল, এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এটা ভালো হতো, বারবারই বলেছি আমরা, অনেকেই বলেছে যে প্রথম যেই ঘোষণাটা প্রধান উপদেষ্টা দিয়েছিলেন এবং ডক্টর আলী রিয়াজ বলছিলেন যে সব দলগুলো যেগুলোতে একমত হবে সেগুলো নিয়ে গণভোট হয়ে বলবে যে এই বিষয়ে এখানে অংশগ্রহণকারী সকল দল একমত হয়েছেন, আপনি কি এই রাজনৈতিক দলের এই মতের সঙ্গে একমত, হ্যাঁ বা না। সহজ হয়ে যেত, ওইটা একটু দেখে নিত। আর যারা দ্বিমত আসছে, ভিন্ন মত আসছে, ওইগুলা যার যার ম্যানিফেস্টোতে দেবে, এটা বলছিল। সেটা না করে যখন আপনি একটা দলের হ্যাঁ এবং না দুইটাকেই ঢুকে দিয়ে একটা এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যে আপনি সই না করলে আপনি সংস্কারের বিরুদ্ধে এই তকমা নিতে হবে, এটা আমরা এস্টাবলিশ করে ছাড়বো, সেই জন্য আপনি ঘাড় ধরে সই করাইলেন। তখন হলো কি গণভোটের যে সবার যে একটা স্পন্টেনিয়াস পার্টিসিপেশনের যে আগ্রহ, এটা নষ্ট হয়ে গেল। প্লাস এর মধ্যে যেই ধারাগুলা দেয়া হলো, আমি নিজেই এখন বেশিরভাগ এখন মনেও নাই, আমি নিজেও বুঝি না। তো যেহেতু আর কি কনফিউশন আছে এবং আমার যেহেতু মনে থাকবে যেহেতু এটা ওই বিপক্ষে ভোট দিলে বলবে ও সংস্কারের বিপক্ষে, সেজন্য আমিও হ্যাঁ দিয়েছি। জি, এ পর্যায়ে ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আমরা যদি সবথেকে ভালো ভোট ধরে থাকি, নির্বাচন ধরে থাকি, হয়েছে যে 91টা ধরতে পারি আমরা কি সেই হিসাবে 2001 কিংবা 2008কে সেই হিসেবে ধরতে পারি? এবং সেই পূর্বে নির্বাচনগুলোর তুলনায় 2026 আসলে কি মিল আপনি দেখলেন বা কি অমিলগুলো আপনার বেশি চোখে পড়লো? আচ্ছা, গণভোটে একটা কথা একটু বলি। গণভোটের ব্যালটে ক খ বাদ দিয়ে গ ঘতে যে দুটো জিনিস আছে, এই দুটোর গণভোট হলে বেস্ট হতো। গতে আছে হলো সেই জিনিসগুলো যেগুলো সবাই একমত হয়েছে, ঘতে বলেছে এর বাইরে ক খ গর বাইরে যা যা আছে প্রত্যেকে তার তার ম্যানিফেস্টো সে যেটা সেটা অনুযায়ী করে নেবে। ফাইন, যেটা শুরুতে দুই বোদ্ধা বলছিলেন। ফাইন, তাহলে ক খতে করলেন কি আপনি? সোজা সাপটা কথা যদি বলি, বিএনপির নোট অফ ডিসেন্ট যেগুলোতে ছিল ওগুলোকে ক খতে নিয়ে আসছেন। জি, বিএনপি নোট অফ ডিসেন্টের লেজিটিমেসি বা লজিক্যাল কিনা ডিবেট আছে। বিএনপি কয়েকটা নোট অফ ডিসেন্টের সমালোচনা আমিও করি, বাট সে তো এই সিদ্ধান্ত নিয়েছে, আপনার সাথে বিট্রে করেছেন। সে শুরু থেকেই বলছে আমি এটা মানি না, আপনি ওটা এখানে ঢুকিয়ে দিয়ে এটা ঝামেলাটা বাঁধিয়েছেন। জাস্ট বলছি গ আর ঘ দিয়ে দিতেন সুন্দর মতো, গ এর জিনিস সবাই অ্যাকসেপ্ট করেছে, আর ঘতে বলছে যার যার নোট অফ ডিসেন্ট হিসাব করে সেটা করে ফেলবে। ফাইন, এই হওয়া উচিত ছিল। নির্বাচন কেমন হয়েছে আটকে আসলে আমার মনে হয় ঢোকানো ঠিক হবে না। একটা সময় পর্যন্ত আমারও ধারণা ছিল 2008-এর নির্বাচনটা মোটা দাগে ভালো ছিল, কিন্তু আমি রিসেন্টলি কিছু ঘাটাঘাটি করতে, বিশেষ করে মওদুদ আহমেদের একটা বই পড়লাম আমি, ওনার মৃত্যুর পর পাবলিশড হয়েছে। ওখানে বেশ কিছু ইন্টারেস্টিং ডেটা আছে। মানে এই যে 100% ভোট না হলেও 95-96% ভোট কাস্টিং হয়ে গেছে। কিছু সেন্টার আছে যেখানে 1 মিনিটের কম সময় একটা করে ভোট পড়েছে, এইরকম ডেটা আছে। সো এই নির্বাচনটাও ভালো ছিল আমি মনে করি না। বাকি নির্বাচনগুলোর সাথে এই নির্বাচনটা আমি তুলনীয় বলে মনে করি। তুলনীয় ইন আ সেন্স যে
ধরুন একটা প্রশ্ন ছিল, এই আলাপটা আমাদের এখানে প্রচুর হয়েছে, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা ভালো না, জি কেমন সংঘাত দ্বন্দ্ব হতে পারে। আমি প্রায় বলতাম যে দলগুলো খুবই খুবই সহনশীল আচরণ করেছে পরস্পরের প্রতি, খুবই পরস্পরকে ছাড় দিয়েছে। আর আমি একটা কথা বলতে বাধ্য, আমাদেরকে বলতে হবে আজকে, এই কথাগুলো আজকের এই দিনে বলা উচিত। সেনাবাহিনী প্রধানকে দীর্ঘদিন তাকে একরকম ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে। কারণ এই ভদ্রলোক, বিশেষ করে চিফ, এই নির্বাচন হতে হবে, কবে হতে হবে ধরনের কিছু কথাবার্তা বলেছেন, এবং চেষ্টা করা হয়েছে এরা শেখ হাসিনার দোসর, ইন্ডিয়ার দোসর ইত্যাদি ইত্যাদি বলা। আজকের নির্বাচনটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, ধরুন আমি মনে করি বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপিও কোনো কোনো জায়গায় যেখানে অনিয়ম করার চেষ্টা করেছে, কয়েকটা ভিডিও আমাদের সামনে এসছে, সেখানে কিন্তু সেনাবাহিনী তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। আচ্ছা সো সেনাবাহিনীর একটা অসাধারণ রোল, এই ক্রেডিট সেনাবাহিনী পাবে, ডক্টর ইউনূসকে আমরা দেব। এই নির্বাচনটা বেশ কিছু প্যারামিটারে একদম ওই জায়গায় গেছে, কিন্তু নির্বাচন কিন্তু শেষ হয় নাই। নির্বাচনে গণনা, ফলাফল পাবলিশ হওয়া, এর মধ্যেও নানান যদি কিন্তু হয়, আমরা শেষ পর্যন্ত দেখে পুরো সার্টিফিকেটটা দিতে পারবো। কারণ ওখানের মধ্যে গণনা কেমন হলো, সেটা ঠিকঠাক মতো হলো কিনা, ফল ঘোষণার ক্ষেত্রে কোনো রকম কোনো যে আমরা কিছু আসবো হলো এই কিনা প্রসঙ্গে। সেগুলো এই পর্যায়ে মাসুদ কামাল, আপনার কাছে জানতে চাই, আমরা যদি ধরে নেই বিএনপি আসলে জিতে গেল এবং সেক্ষেত্রে গণভোট যদি না জয়যুক্ত বেশি হয়, তখন আসলে কি করণীয়? দেখেন, যদি বিএনপি জিতে যায়, গণভোট যদি না জয়যুক্ত হয় এবং বিএনপি জিতে যায়, যদি এরকম প্যাকেজটা হয়, তাহলে বিএনপির জন্য খুব সুবিধা হবে। কিরকম সুবিধা হবে মানে তাকে এই ঝামেলার পোহাতে হবে না, সে তাদের 31 দফা বাস্তবায়ন করবে, কোনো সমস্যা নেই। তো না তো হয়ে গেছে, না হওয়া মানে কি, এই পুরো প্যাকেজটাই তো বাতিল। এখানে যদি জয়যুক্ত হয়, তাহলে থিওরিটিক্যালি বিএনপির জন্য একটু ঝামেলা হবে, কারণ এর অনেক কিছুর সঙ্গে বিএনপি একমত না। বিএনপি তো ওখানে বসে অনেকগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, মানে বিএনপি ওগুলি চায় না। এখন ডক্টর ইউনূস গণভোটের মাধ্যমে যেগুলি বিএনপি চায় না, সেগুলো বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে, এই বলে যে জনগণ বলেছে আমরা চাই। কারণ বিএনপির জন্য একটু ঝামেলা বটে, কিন্তু বিএনপি আবার করেছে কি, তাদের ইশতেহারে যায় কিন্তু দেখেন তারা অনেক কিছু বলেছে যেগুলো নাকি আপনার নাই, জুলাই সনদে নাই। অনেক কিছু আছে যেটা নাকি জুলাই সনদের সঙ্গে জাস্ট কন্ট্রাডিক্ট করে। তখন যদি বিএনপি বলে যে জনগণ তো আমাকে, এটা যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, যে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে কিনা, এই জিনিসটা বিএনপি তার ইশতেহারে স্টেট বলেছে যে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে, জুলাই সনদে আছে পারবে না। একদম সিম্পল। কিন্তু এখন জয়যুক্ত হলো এবং বিএনপি জয়যুক্ত হলো, তো জনগণ কোনটা বললো? জনগণ কি একটু ক্লিয়ার করে, নিশ্চয়ই এটা কিন্তু সমস্যা হবে না। একটু মানে সরকার করেছে কি, হ্যাঁ। এটাকে ঘয়ের আওতায় নিয়ে গেছে। গয়ের মধ্যে যেগুলো করতে বাধ্য, ওর মধ্যে এটা উল্লেখ করে নাই। সরকার টার্গেট ছিল আপার হাউসটা পিআর বানাবে, বিএনপি তো আপার হাউস পিআর চায় না, সো এটাকে বের করে ফেলছে এখান থেকে। আর হলো কমিশনগুলো সবগুলো আলাদাভাবে তৈরি হবে, সেটা নিয়ে গেছে। সো এখানে গোটা মানে এটা মাপ পাবে, কিন্তু অনেক কক্ষ তো তার নোট অফ ডিসেন্ট আছে, সেটা তো মাপ পাবে না। আপনার উচ্চ কক্ষ যেটা আছে ওখানেই তো নোট অফ ডিসেন্ট আছে, সে তো এইভাবে 100 চায় না। যদি এইটা হয়, তাহলে উচ্চ কক্ষেও বিএনপি ওই একই আর্গুমেন্টে যেতে পারবে, কারণ উচ্চ কক্ষ নিয়েও ইশতেহারে বলেছে বিএনপি কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে পিআর পদ্ধতি উচ্চ কক্ষ হবে না পদ্ধতিতে, এটা আসন প্রাপ্তি সাপেক্ষে সংসদের নারী কোটা যে সিস্টেমে, ওই সিস্টেমেই হবে। কিন্তু পিআর পদ্ধতি নিয়ে তো আপনার ইয়েতে কি বলে, গণভোটে তো ওখানে বলা হয়েছে পিআর পদ্ধতিতে হবে, ওটা স্পষ্ট করে বলা হয়েছে। তাহলে এখানে আমি একটা জিনিস একটু ক্লিয়ার হই, আমরা যদি ধরে নেই যে ওই সময় কি হবে, ওই সময় বিএনপির জন্য একটু ঝামেলা হবে। আসলে কিছুই হবে না ভাই, আমি আপনার একটা সহজ কথা কই, আচ্ছা একদম বাংলা কথা বলে দিই আপনাকে, এটা আমি আগেও বহুবার বলছি। এই সনদ পনদ না সব করেন আপনি, কোনো সমস্যা নাই। বিএনপি এক পাশে সনদ রাখবে, আরেক পাশে তার 31 দফা রাখবে। 31 দফার সঙ্গে যেগুলি মিলবে সেগুলি থাকবে, বাকিগুলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর পরিষ্কার হয়ে নেই এই প্রশ্নটা হচ্ছে আপনাদের তিনজনের কাছে। আমি ডাক্তার সাখাওয়াত খান, তো আপনার কাছ থেকে প্রথমে উত্তরটি শুনতে চাই যে আমরা যদি ধরে নেই ভোট কাস্টিং হলো 55 ভাগ এবং এখানে হ্যাঁ ভোট পেয়েছে 48 ভাগ। হ্যাঁ, আমার জানা মতে, আমার জানার ভুল থাকতে পারে, হ্যাঁ ভোট সম্ভবত 50-এর উপরে হতে হয় কিংবা এই টাইপের কোনো কিছু, আমি পড়েছিলাম, হয়তো কোনো জায়গায় ভুল থাকতে পারে। এমন যদি আচ্ছা করা হয়নি, এটা করা যায়, কোনো জায়গায় শর্ত আছে, কিন্তু আমাদের এখানে এটা করা হয়নি। আচ্ছা, তাই যদি হয় তাহলে হ্যাঁ ভোটের আসলে কি হতে যাচ্ছে? বাংলাদেশে ওইরকম কিছু নাই যে কমপক্ষে টোটাল ভোটারের এত শতাংশের মতামত লাগবে গণভোটে, এরকম কোনো বিধান
কিংবা আচ্ছা। হেনা ভোটের মধ্যে মিনিমাম কত লাগবে এরকম কিছু না, মেজরিটি অংশ যেটা চায়, বাংলাদেশের ডেমোক্রেসি হলো মেজরিটির চাওয়া ডেমোক্রেসি। সেই ক্ষেত্রে যদি আপনার হ্যাঁ এবং নায়ের মধ্যে ধরেন 55% পড়লো, 55%-র মধ্যে যদি 25% হ্যাঁ বলে, তাহলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ওই সংসদে আগে হাত তুলতো দুই দিকে, আর হ্যাঁ বলতো আর বলতো না, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, ওইরকম হ্যাঁ জয়যুক্ত হয়ে যাবে। তো বিষয়টা হলো হ্যাঁ জয়যুক্ত হলেই এখানে সব হবে না। আমাদের এইখানে এই যে গণভোটে এবং বিএনপি 31 দফা বা বিভিন্ন দলের ইস্তেহারে ঢাউস ঢাউস প্রতিশ্রুতি অঙ্গীকার আছে না, জি। একটা দেশকে সভ্য বানাইতে এর 3 ভাগের 1 ভাগ মানলে যথেষ্ট আমার মনে হয়। বিএনপির 31 দফার যদি 3 ভাগের 1 ভাগও মেজর ইস্যুগুলা 5 বছরে বাস্তবায়ন করতে পারে, বাংলাদেশ বদলে যাবে। জামায়াত ইসলাম, এনসিপি কিংবা এই যে জুলাই সনদে আছে, সমস্যা হচ্ছে গিয়ে আমাদের এইখানে প্রতিশ্রুতি আর বাস্তবায়নের ফারাক অনেক থাকে। এখন হ্যাঁ ভোট জয়যুক্ত যদি হয় আর বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, জি। এইগুলা বাস্তবায়ন বাকিগুলা সমস্যা হবে না, সমস্যাটা উচ্চকক্ষটাই আগে হবে, যেটা জাহিদ ভাই বলছিলেন। কারণ হলো টোটাল বাস্তবায়নের জন্য সময় কিন্তু হচ্ছে গিয়ে 180 কার্য দিবস। এই 180 কার্য দিবস কিন্তু সংসদীয় 180 কার্য দিবস, মানে সংসদ বসে যতদিন ওই সংসদ বসার দিনগুলাকে সংসদীয় কার্য দিবস গণনা করা হয়। সেই ক্ষেত্রে 180 সংসদীয় কার্য দিবস মানে 2.5-3 বছর লেগে যায়। এখন উচ্চ কক্ষ যদি করার অঙ্গীকার যেহেতু বিএনপিরও আছে এবং এইখানে সবাই একমত, শুধু পদ্ধতি নিয়ে দ্বিমত, উচ্চ কক্ষ তো 2.5-3 বছর ঝুলিয়ে রাখতে পারবে না, নিশ্চয়ই না। এইটা প্রায়োরিটিতে করতে হবে। বাকিগুলা বিএনপি তার 31 দফার সঙ্গে এই জুলাই সনদের যে কয়টা ম্যাচ